আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ওমি ও লাইফ কবিতাটি নিয়ে। আমাদের ইজি ইংলিশ বইয়ের ওমি ও লাইফ কবিতার খুঁটিনাটি নিয়ে আজকে আমাদের এই পর্ব। তাহলে আসো শুরু করা যাক। ওমি ও লাইফ কবিতাটি লিখেছে ওয়াল্ট হুইটম্যান। তোমরা এটি তোমাদের বইয়ের ইউনিট 1 লেসন 3-তে পেয়ে যাবে। আমাদের এখানে প্রথমেই এই কবিতার জন্য গুরুত্বপূর্ণ শব্দের অর্থের একটি ছক দেওয়া আছে। ওয়ার্ড, সেটার বাংলা অর্থ, সেটার ইংরেজি অর্থ, সেটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, এবং এর পরবর্তীতে আছে অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। আসো একটু শব্দগুলো দেখা যাক। রিকারিং মানে হচ্ছে পুনরাবৃত্তি, কোনো কিছু বারবার ঘটা। দ্য অ্যাক্ট অফ অকারিং আগেইন, রিপিটিশন, অকার আগেইন। নাম্বার 2 আছে ফেথলেস। ফেথলেস মানে হচ্ছে আস্থাহীন, মানে যাকে বিশ্বাস করা যায় না এমন। উইদাউট রিলিজিয়াস ফেথ, নট অ্যাবল টু বি ট্রাস্টেড, অর্থাৎ যাকে বিশ্বাস করা যাবে না বা যার উপর কোনো বিশ্বাস নেই। অ্যাথেস্টিক, আনট্রু, আনরিলায়েবল হচ্ছে এটার সিনোনিম, এবং অ্যান্টোনিম হচ্ছে রিলিজিয়াস, ফেথফুল, লয়াল, মানে যাকে বিশ্বাস করা যায়, সেটাই হচ্ছে আস্থাহীনের অপোজিট। রিপ্রোচ মানে হচ্ছে নিন্দা করা বা কাউকে ব্লেম করা। এটার ইংরেজি অর্থ হচ্ছে টু এক্সপ্রেস ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর টু ক্রিটিসাইজ সামওয়ান। সিনোনিম হচ্ছে রিবিউক, ব্লেম মানে কারো নিন্দা করা। আর এটার বিপরীত শব্দ হচ্ছে প্রেইজ, প্রশংসা করা বা কমেন্ডেশন। ওকে, তারপরে আছে ভেইনলি। ভেইনলি মানে অনর্থকভাবে। সমার্থক শব্দ হচ্ছে আনসাকসেসফুলি বা ফেথলেসলি, অর্থাৎ যেটা থেকে কোনো অর্থ বা কোনো সফলতা আসেনি, সেটাই হচ্ছে আনসাকসেসফুলি বা ভেইনলি। এটার সিনোনিম হচ্ছে আনসাকসেসফুলি বা ফেথলেসলি, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে সাকসেসফুলি, এফেক্টিভলি বা প্রাউডলি। ক্রেভ মানে হচ্ছে ব্যাকুলভাবে। ফিল আ পাওয়ারফুল ডিজায়ার ফর সামথিং, অর্থাৎ কোনো কিছুর জন্য প্রবল আগ্রহ বা কোনো কিছু প্রবলভাবে চাওয়া। ডিজায়ার বা ওয়ান্ট হচ্ছে এটার সিনোনিম, এবং অ্যান্টোনিম হচ্ছে ডিসলাইক বা হেট, কোনো কিছু অপছন্দ করা বা ঘৃণা করা, কোনো কিছু না চাওয়া। তারপর আছে প্লডিং। প্লডিং মানে হচ্ছে মন্থর গতিতে, অর্থাৎ মুভিং স্লোলি, খুব ধীর গতিতে হাঁটা, এবং এটার সিনোনিম হচ্ছে স্লো বা ল্যাবোরিয়াস, এবং এটার বিপরীত শব্দ হচ্ছে কুইক, এনার্জেটিক, র্যাপিড মানে কি খুব দ্রুত গতিতে কিছু করা। সর্ডিড মানে হচ্ছে হীন বা জঘন্য বা অনৈতিক বা দুর্নীতিগ্রস্ত, যেটাই বলতে চাও। ইনভলভিং ডিসঅনারেবল অ্যাকশন, সিনোনিম হচ্ছে ইমোরাল, করাপ্ট, ডার্টি। অনৈতিক, দুর্নীতিগ্রস্ত, ময়লা, নোংরা কিছু এরকম বোঝাতে চাইলে। এটার বিপরীত শব্দ হচ্ছে পিওর, বিশুদ্ধ, ডিসেন্ট অথবা ফ্রেশ। এন্টারটুয়াইন্ড মানে হচ্ছে একত্রে পাকানো বা জড়ানো, অর্থাৎ কোনো কিছু মানে একসাথে হয়ে গিয়েছে, জড়ো হয়ে গিয়েছে এমন, অর্থাৎ টুয়াইন্ড টুগেদার, যেটার সিনোনিম হচ্ছে টুইস্টেড বা কম্বাইন্ড। আর অ্যান্টোনিম হচ্ছে সেপারেটেড, আলাদা করা যায়, ডিট্যাচড, আলাদা, আনমিক্সড, যেটা মিক্স হয় না এমন। আচ্ছা, এরপরে আসেন ভার্স। ভার্স মানে হচ্ছে চরণ বা কবিতার পঙ্গক্তি, যেটা সমার্থক হচ্ছে লাইন বা স্ট্যান্জা, বিপরীত হচ্ছে প্রোজ। প্রোজ মানে কি গদ্য, অর্থাৎ যেটা লাইন না, যেটা এক প্যারাতে, সেটাকে আমরা প্রোজ বলতে পারি। লাস্ট ওয়ান অ্যাট্রিবিউট মানে হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য, যেখানে বলা আছে আ কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক। সমার্থক শব্দ হচ্ছে ট্রেইট, কোয়ালিটি, বিপরীত শব্দ হচ্ছে ফ্লো বা ডিফেক্ট, অর্থাৎ কোনো ভুল, কোনো গুণ বা ডিফেক্ট হলে সেটাকে আমরা কি বলি, অ্যাট্রিবিউটের বিপরীত বলি। আসেন আমরা একটু কবিতাটি পড়ি। কবিতাতে বলছে ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, হে আমি, হে জীবন, এই বারবার ফিরে আসা প্রশ্নগুলোর, অর্থাৎ কবির জীবনে কোনো প্রশ্ন বারবার ফিরে আসছে। অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বিশ্বাসহীনদের অন্তহীন স্রোতগুলোর, নির্বোধে ভরা শহরগুলোর। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস, নিজেকে চিরকাল নিজেই দোষারোপ করার, আমার চেয়ে আর কে বেশি নির্বোধ, আর কে বেশি অবিশ্বাসী। অর্থাৎ কবি তো সারা জীবন মনে করেছে যে কবি নিজেই সবচেয়ে বেশি জঘন্য, কবি নিজেই সবচেয়ে বেশি নির্বোধ, কবি সবচেয়ে বেশি নিজেই অবিশ্বাসী। কবি তো জানতো না যে তার চেয়েও খারাপ মানুষ আছে, এবং এটা সে এখন বলছে যে আমার মাথায় বারবার এই প্রশ্নটা ফিরে আসে যে এই শহর তো নির্বোধে মানুষে ভরা, বা এই শহর তো অন্তহীন বিশ্বাসহীন মানুষের স্রোতে ভরা। আচ্ছা, তারপরে বলছে of eyes that vainly crave the light of the object's mean of the struggle ever renewed, চোখগুলোর যারা বৃথা আলো খোঁজে বস্তুর অর্থের চিরকালীন সংগ্রামের নবায়নের।
অর্থাৎ চোখগুলো কি করে, বৃথা অর্থ খুঁজে সবসময় সবকিছুর জন্য একটা নিরর্থক জিনিসেরও, তুচ্ছ জিনিসেরও অর্থ খুঁজে, এবং এটা সারা জীবন আমাদের জীবনে সংগ্রাম বেড়ে যায়। আপনি যদি জীবনে তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসের অর্থ খুঁজতে থাকেন, তাহলে আপনার জীবনে প্রতিদিন নতুন নতুন সংগ্রাম সৃষ্টি হবে। এই জন্য সবকিছুর অর্থ খোঁজাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তারপরে বলছে, অফ দ্য পোর রেজাল্টস অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড দ্য সর্টেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। অর্থাৎ আমার চারপাশে দেখা ক্লান্তিকর ও নীচ মানব দলের দুঃখজনক ফলাফলগুলোর ফাঁকা ও অর্থ, আচ্ছা এখানে বলছে যে তার আশেপাশের মানুষগুলো কেমন, ক্লান্তিকর, নীচ। সে বলতেছে আমার চারপাশের মানুষগুলো সব খারাপ, সে এটা প্রকাশ করতে চাচ্ছে যে তার আশেপাশে কোনো ভালো মানুষ নেই, সব মানুষগুলো কেমন, খারাপ মানুষ। আচ্ছা, এরপরে বলছে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি এন্টারটুইন্ড। আচ্ছা, ফাঁকা ও অর্থহীন বছরগুলোর যাদের সাথে আমি নিজেও জড়িয়ে আছি। অর্থাৎ সে বলছে তার জীবনে অতীতে যে সময়গুলো কেটে গিয়েছে সেই সময়গুলো একদম অর্থহীন ছিল, এবং এমন মানুষের সাথে কেটেছে যারা কেমন ছিল, ক্লান্তিকর বা নীচ ছিল। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। প্রশ্নটি, হে আমি, হে দুঃখজনক জীবন বারবার ফিরে আসে, এসবের মাঝেও কি ভালো আছে, কি আলো আছে, কি ভালো আছে, অর্থাৎ এত কিছুর মাঝখানে ভালো কি কিছু আছে কিনা। হে আমি, হে জীবন, অর্থাৎ সে কি বারবার প্রশ্ন করছে, হায় আমি, হায় আমার জীবন, এত কষ্ট, এত দুঃখ, আশেপাশে এত জঘন্য মানুষ, এত জিনিসের খারাপ বিশ্বাসহীনদের মাঝে আমি বড় হচ্ছি, তাহলে এই এত দুঃখের মাঝখানে ভালো কি আছে? এটাই হচ্ছে কবির প্রশ্ন, যেটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এখন এই হতাশাগ্রস্ত হওয়ার পরেও কবি নিজেই এটার উত্তর দিয়েছে যে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, তোমার আশেপাশে যত জঘন্য মানুষ থাকুক। সেটা কেন দেখেন, উত্তরে কবি বলছে, এই যে তুমি এখনো এখানে আছো, যে জীবন আছে, পরিচয় আছে, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট দ্য লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি। তুমি আছো, জীবন আছে, সত্তা আছে, পরিচয় আছে, এটাতেই হ্যাপি হতে হবে। এটাই তো অনেকের তো জীবনই নেই, অনেকের তো কোনো সত্তাই নেই, কোনো পরিচয় নেই, তাহলে তুমি কেন দুঃখ করছো? দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মাস্ট কন্ট্রিবিউট আ ভার্স। আর এই শক্তিশালী নাটক চলতেই থাকে এবং তুমি তাতে একটি পংক্তি যোগ করতে পারো। অর্থাৎ কবি পুরো পৃথিবীটাকে একটা নাটক বলছে, যে নাটকে আমাদের অবদান হচ্ছে একটা লাইনের মতো। প্রত্যেকটা নাটকে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ না, ঠিক একইভাবে পৃথিবীর নাটকে আমাদের লাইনটাও গুরুত্বপূর্ণ, আমাদের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ। এই হচ্ছে কবিতার মূল কথা, যেখানে আমরা প্রথম অংশে দেখেছি নিরাশা, হতাশা, এবং পরের অংশে দেখেছি আমরা আশাবাদী বা পেসিমিস্টিক টোন। আচ্ছা, এখন আসো আমরা কবিতার সামারিটি একটু দেখি। ইন দিস পোয়েম দ্য পোয়েট এক্সপ্রেসেস ডিসপেয়ার অ্যান্ড এমলেসনেস অফ লাইফ। এই কবিতায় কবি জীবনের হতাশা এবং উদ্দেশ্যহীনতার অনুভূতি প্রকাশ করেছেন। হি কোয়েশ্চেন্স, তিনি প্রশ্ন করেন, হোয়াট গুড অ্যামিড অল দ্য পেইন, সাফারিংস অ্যান্ড মিস্টেকস। এত কষ্ট, হাহাকার এবং ভুলে ভরা জীবনের মধ্যে ভালো কি আছে? হি সেজ, every human being does mistake and feels meaningless in life. পৃথিবীতে আমরা সবাই ভুল করি, জীবনের অনেক কিছু অর্থহীন মনে হয়। But at the end of the poem he gives the answer that life is valuable because we are alive. কিন্তু কবিতার শেষে তিনি নিজেই উত্তর দেন, জীবন মানে হলো তুমি এখনো বেঁচে আছো, and in the stage of the world we have great contribution. এবং এই বিশাল পৃথিবীর মঞ্চে তোমার একটি ভূমিকা রয়েছে। অর্থাৎ এই পৃথিবীটা যেহেতু একটা নাটকের মঞ্চ এবং এখানে তোমার ভূমিকা আছে, তুমি বেঁচে আছো, এর মানে তোমার জীবন অনেক মহান। তোমার জীবনে কারা আছে, কি হয়েছে অতীতে, সেগুলো ভাবার দরকার নেই। ওকে, আসেন আমরা এখন যদি সারাংশটি বুঝে থাকি, আমরা এই কবিতার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই, যেগুলো আমাদের স্কুলের পরীক্ষা অথবা আমাদের বোর্ড এক্সামে আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতার মূল ভাব কি? আপনি যে কবিতায় পড়েন সেই কবিতার মূল ভাব জানা লাগবে, কারণ মূল ভাব পরীক্ষায় আসার সম্ভাবনা 100% আছে। দেখেন, the main theme of the poem is the search for meaning in life despite struggles, doubts and despair. It emphasizes that life has value simply because we are alive and we can contribute something meaningful to the world. বলতে চাচ্ছি যে কবিতার মূল যে উদ্দেশ্য সেটা হলো, হ্যাঁ জীবনে সংগ্রাম থাকবে, সন্দেহ থাকবে, হতাশা থাকবে, কিন্তু এই সব কিছুর মাঝে জীবনের মূল্য এমনভাবে খুঁজে নিতে হবে যে তুমি বেঁচে আছো, তোমার পৃথিবীতে একটা অর্থপূর্ণ অবদান রাখতে পারছো, এটা মনে করে নিজেকে মহান একটা জীবনে বেঁচে আছো এটা ভাবতে হবে। অর্থাৎ হতাশাগ্রস্ত হওয়া যাবে না। নাম্বার 2 কোয়েশ্চেন, হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন?
কবি কোন পুনরাবৃত্তি প্রশ্নগুলোর উল্লেখ করেছেন, অর্থাৎ কবি এখানে কোন প্রশ্নগুলোর কথা বলছেন যেগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে। দ্য পোয়েট রিপিটেডলি কোয়েশ্চেন্স দ্য পারপাস অফ লাইফ, দ্য কনস্ট্যান্ট সাফারিং অ্যান্ড ফেইলিয়ার্স অফ পিপল অ্যান্ড ওয়েদার লাইফ ইজ ওয়ার্থ লিভিং অ্যামিডস অল দ্য সরো অ্যান্ড কনফিউশন। কবি জীবনের উদ্দেশ্য, মানুষের স্থায়ী কষ্ট এবং ব্যর্থতা এবং সব দুঃখ এবং বিভ্রান্তির মধ্যে জীবনযাপনের মানে আছে কিনা এই প্রশ্নগুলো পুনরায় জিজ্ঞেস করেন। কবির প্রশ্ন এটাই ছিল, এত খারাপ মানুষ, এত জীবনটা পার হয়ে গেল এত ইউজলেস ভাবে, তাও এই জীবনের মধ্যে কি ভালো কিছু আছে? বারবার হি ইজ আস্কিং দিস কোয়েশ্চেন যে এত কিছুর মাঝে ভালো কি, এটাই ছিল তার প্রশ্ন। আসেন পরের প্রশ্নটি দেখি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স বলতে কবি কি বুঝিয়েছেন? বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট রেফার্স টু দ্য টাইম ইন লাইফ দ্যাট ফিলস ওয়েস্টেড, আনপ্রোডাক্টিভ or filled with disappointment, where one sees no purpose or achievement. অকার্যকর বছর দ্বারা কবি সেই সময়টিকে বোঝাতে চেয়েছেন যা অপচয়, অপ্রযুক্ত ও হতাশায় পূর্ণ, যেখানে কোনো উদ্দেশ্য বা অর্জন দেখা যায় না। Is age an identity marker? What are the attributes of old age? বয়স কি পরিচয় নির্দেশক? বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য কি? আচ্ছা, এখন আপনাকে বলতে হবে আসলে বয়স কি কোনো পরিচয় নির্দেশক হতে পারে? Yes, age can be an identity marker. অবশ্যই বয়স একটা পরিচয় নির্দেশক হতে পারে। কেন? কারণ একজন মানুষের যখন বয়স হয় তার অভিজ্ঞতা হয়, তার দৃষ্টিভঙ্গি সেই অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পায়, তাহলে অবশ্যই বয়স একটা অবশ্যই এই যে একটা আইডেন্টিটি মার্কার, পরিচয় নির্দেশক। অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। আচ্ছা, এখন এই যে ওল্ড এজ, বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য কি কি? দেখেন, অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ মে ইনক্লুড উইজডম, রিফ্লেকশন অ্যান্ড সামটাইমস রিগ্রেট অর আ ফিলিং অফ ডিসকানেকশন ফ্রম দ্য অ্যাক্টিভ ওয়ার্ল্ড। বয়সের গুণাবলীগুলোর মধ্যে থাকতে পারে জ্ঞানোদয়, অর্থাৎ তোমার উইজডম বাড়বে, জ্ঞান বাড়বে ধীরে ধীরে যখন তুমি বড় হবে। রিফ্লেকশন, আত্মবিশ্লেষণ, এবং কখনো কখনো আফসোস বা সক্রিয় পৃথিবী থেকে বিচ্ছিন্নতার অনুভূতি। আপনি যদি একটা জীবন পার করে আসেন 40-50 বছরের, সেই জীবনে আপনার কোনো আফসোস থাকবে এটা হতেই পারে না। অবশ্যই সেখানে কোনো আফসোস আছে, সেটাও কিন্তু বৃদ্ধ বয়স বা প্রাপ্ত বয়স হওয়ার একটি লক্ষণ, ব্যক্তি বৈশিষ্ট্য। তাহলে এখানে অবশ্যই যে কথাটা উল্লেখ করতে সেটা হচ্ছে রিগ্রেট, অনুশোচনা। আশা করি আপনারা 4 নম্বর পর্যন্ত বুঝতে পেরেছেন। আসলে আমরা 5 নম্বর প্রশ্নটি একটু দেখি। সর্ডিড অ্যান্ড প্লডিং মিন। সর্ডিড আর প্লডিং মানে আমরা একটু আগেই দেখেছি আমাদের শব্দের অর্থের ছকে, জাস্ট লিখে দিব সিনোনিমগুলো। সর্ডিড মিনস ডার্টি, ইমোরাল অর আনপ্লিজেন্ট, অ্যান্ড প্লডিং মিনস মুভিং স্লোলি অর উইথ ডিফিকাল্টি, অফেন সাজেস্টিং আ ল্যাক অফ এক্সাইটমেন্ট অর এনার্জি। সর্ডিড মানে নোংরা, অনৈতিক, অপ্রীতিকর। প্লডিং মানে ধীরে ধীরে কষ্টে চলা, উত্তেজনা বা শক্তির অভাব বোঝায়। এটাখানে আর ব্যাখ্যা করার মতো কিছু নেই, শব্দের অর্থটা শুধু আপনাকে লিখে ফেলতে হবে। এগুলো কিন্তু আপনাদের বইয়ের মধ্যে প্রশ্নগুলো আছে, আপনারা আপনাদের বইয়ের ইউনিট 1 লেসন 3-তে গেলে এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? এখানে কবি ফেইথ শব্দটি ইউজ করেছে, কিন্তু কোন বিশ্বাস এখানে উল্লেখ করতে চেয়েছেন? কোন বিশ্বাসের কথা কবি বলছে? কিসের বিশ্বাস? আচ্ছা, বিশ্বাসটা এখানে বুঝতে হবে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। The poet refers to the faith or belief that life still holds meaning and value, and that each person has a role or purpose in the larger story of life. এখানে কবি যে বিশ্বাসের কথা উল্লেখ করেছে তা হলো জীবন এখনো অর্থপূর্ণ এবং মূল্যবান, এই বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ তুমি নিজের উপর নিজে বিশ্বাস রাখবে, জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে কিন্তু জীবন মূল্যবান, জীবন অর্থপূর্ণ, এই বিশ্বাস ধরে রাখতে হবে। কবি এখানে এই ফেইথ বা এই বিশ্বাসের কথাই বলেছে। এবং প্রত্যেক ব্যক্তির একটি ভূমিকা বা উদ্দেশ্য রয়েছে বৃহত্তর জীবনের এই গল্পতে। এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার জীবনটা ক্ষুদ্র হতে পারে কিন্তু এই পুরো পৃথিবীতে আপনার এই ক্ষুদ্র জীবনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে, ইজ দেয়ার আ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটর ভার্স ইন দ্য লাস্ট লাইন? কবিতার শেষে যে একটি লাইন আছে কন্ট্রিবিউটর ভার্স, এটার কি কোনো প্রতীকী অর্থ আছে কিনা? হ্যাঁ, এটার প্রতীকী অর্থ আছে। এটা দিয়ে বোঝাচ্ছে টু ডু সামথিং মিনিংফুল ইন লাইফ, অর্থাৎ জীবনযাত্রায় কিছু অর্থপূর্ণ কাজ করা। অর্থাৎ এই যে কন্ট্রিবিউট, অবদান রাখছে, একটা পঙ্গক্তির মতো, যেমন পঙ্গক্তি প্রত্যেকটা কবিতায় গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক একইভাবে জীবনের পঙ্গক্তি হিসেবে তুমি একটা গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করছো পৃথিবীতে। It encourages individuals to add their unique value, thoughts or actions to the world's ongoing story. এটি ব্যক্তিদের উৎসাহিত করে তাদের নিজস্ব মূল্য, চিন্তা বা কাজের মাধ্যমে পৃথিবীর চলমান কাহিনীতে অংশগ্রহণ করতে। 8 নম্বর প্রশ্ন, ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? অর্থাৎ কবিতার যে উত্তরের অংশটি আছে এটি কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ইয়েস, দ্য অ্যান্সার সেকশন ইজ কনভিন্সিং বিকজ, কেননা ইট অফার্স হোপ অ্যান্ড মোটিভেশন। এটি আশা
এবং উৎসাহ প্রদান করে। ইট রিমাইন্ডস আস দ্যাট লাইফ ইজ মিনিংফুল সিম্পলি বিকজ উই এক্সিস্ট। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবলমাত্র আমাদের অস্তিত্বের কারণে মূল্যবান। অ্যান্ড ইচ পার্সন হ্যাজ দ্য পোটেনশিয়াল টু মেক আ পজিটিভ কন্ট্রিবিউশন। এবং প্রত্যেক ব্যক্তির পক্ষে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে যে তোমার জীবনে দুঃখ কষ্ট থাকতেই পারে, কিন্তু তোমার অস্তিত্ব আছে, তুমি একটা ভূমিকা রাখছো পৃথিবীতে, এইটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় উৎসাহ এবং আশা। এই জন্য আশাহীন হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এখানে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, মোর কোয়েশ্চেন্স। হোয়াট ডাজ দ্য স্পিকার ল্যামেন্ট ইন দ্য পোয়েম? কবিতায় বক্তা কি বিষয়ে দুঃখিত? ল্যামেন্ট মানে দুঃখ বা আহাজারি করা। The speaker laments the repeated questions of life, the emptiness and the foolishness they perceive in the world, and the struggle that seems to yield poor results. বক্তা জীবনের পুনরাবৃত্ত প্রশ্নগুলোর জন্য দুঃখিত, পৃথিবীতে যে শূন্যতা এবং মূর্খতা তারা দেখতে পায় এবং যে সংগ্রাম প্রায়শই অপ্রতুল ফল দেয়। অর্থাৎ আমরা যে সংগ্রাম করে যাচ্ছি যেটার কোনো ফল নেই, আমাদের আশেপাশে যে শূন্যতা মূর্খতা আছে সেটা, এবং জীবনের যে দুঃখিত সেই প্রশ্নগুলো বারবার ফিরে আসে, এবং এটার জন্যই কবি দুঃখ প্রকাশ করছে। There is a sense of self-reproach and feeling of being caught in an endless unsatisfying cycle. এখানে আত্মবিশ্বাসহীনতার অনুভূতি এবং একটি শেষহীন অপূর্ণ চক্রে আটকে থাকার অনুভূতি প্রকাশিত হয়েছে। What is the significance of the line, what good amid this, ও মি ও লাইফ? হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ, এই লাইনের গুরুত্ব কি? আচ্ছা, এখানে এই লাইনটার গুরুত্ব কি সেটা ব্যাখ্যা করতে বলেছে। দিস লাইন এক্সপ্রেসেস আ ডিপ সেন্স অফ ডিসপেয়ার অ্যান্ড ফ্রাস্ট্রেশন। এখানে প্রত্যেকটা লাইন আমাদের হতাশা এবং ফ্রাস্ট্রেশন, অর্থাৎ আমাদের যে ক্ষোভ সেইটার পুনরাবৃত্তি বারবার প্রশ্ন করছে। কোয়েশ্চেনিং দ্য ওয়ার্থ অ্যান্ড মিনিং অফ লাইফ ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, রিপিটেটিভ স্ট্রাগলস অ্যান্ড দ্য সিমিং ফিউটিলিটি অফ এক্সিস্টেন্স। অর্থাৎ এই লাইনটি গভীরভাবে হতাশ এবং ক্ষোভ প্রকাশ করে। চ্যালেঞ্জ, পুনরাবৃত্ত সংগ্রাম এবং অস্তিত্বেও অর্থহীনতাকে মুখোমুখি হয়ে জীবনটির মূল্য ও অর্থ সম্পর্কে প্রশ্ন তোলে। ইট রিফ্লেক্টস মোমেন্টস অফ এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনিং। এবং এখানে এই প্রশ্নও তোলা হয়েছে যে জীবনের অস্তিত্ব কি আছে, অর্থাৎ অস্তিত্বগত প্রশ্নের মাধ্যমেও কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে। এবং এই গুরুত্বই প্রকাশ পেয়েছে যে এই সব কিছুর মাঝে ভালো কি, মানে কি, হতাশার মাঝখানে কি আছে সেটাই জানতে চাওয়া হয়েছে। ওকে, 3 নম্বর প্রশ্নে দেখবেন, হোয়াট ডাজ দ্য পোয়েম অ্যানসার দ্য কোয়েশ্চেন? এখন কবি এই প্রশ্নের উত্তর কি দিছে? হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ। এখানে কবি কি উত্তর দিয়েছে? আচ্ছা, প্রশ্নটির উত্তর কিভাবে দিয়েছে দেখেন। দ্য অ্যান্সার প্রোভাইডেড ইন দ্য পোয়েম ইজ প্রোফাউন্ড। অর্থাৎ এখানে উত্তরটি গভীর। দ্যাট ইউ আর হিয়ার, তুমি এখানে আছো। দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, জীবন বিদ্যমান, পরিচয় বিদ্যমান। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, জীবনের শক্তিশালী খেলা চলছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি একটা পদ যোগ করতে পারো। এই সব কিছুই কবিতা একটা ভালো উত্তর দিচ্ছে এই প্রশ্নটার, যে আমাদের জীবনে ভালো কি আছে। উত্তর পেয়ে গিয়েছি যে আমাদের জীবন আছে, আমাদের অস্তিত্ব আছে, এটাই তো ভালো, আর কি চাই। আচ্ছা, this suggests that despite the struggles, the very fact that life exists and that each individual can contribute their unique verse to the grand play of existence gives life meaning and purpose. বলছে, একটি পরামর্শ দেয় যে সংগ্রামের পরেও জীবনের অস্তিত্ব এবং প্রত্যেক ব্যক্তি তাদের অনন্য অংশ যোগ করতে পারে, যা জীবনকে অর্থ ও উদ্দেশ্য দেয়। What is meant by the powerful play goes on? The powerful play goes on, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, the powerful play goes on refers to life itself. অর্থাৎ এটি জীবনকেই বোঝায়। জীবন যে একটা নাটক সেটাই বোঝাচ্ছে। which is ongoing, যেটা অব্যাহত, যেটা চলমান, vast, বিশাল, and beyond individual control, এবং এটা ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাহিরে। Whitman suggests that, Whitman বলতে চেয়েছে যে even though life may seem chaotic or challenging, যদিও জীবনটা chaotic, বিশৃঙ্খল এবং চ্যালেঞ্জিং মনে হতে পারে, it continues, এটা চলছে। and each person has a role in contributing to its overall narrative, এবং প্রত্যেকটা মানুষের একটা অবদান আছে, প্রতিটি ব্যক্তির একটি ভূমিকা থাকে তার সামগ্রিক কাহিনীতে অংশগ্রহণ করতে। and lastly, no matter how small or seemingly insignificant their contribution may seem, তোমার অংশগ্রহণটা যতই ছোট মনে হোক না কেন, doesn't matter, তুমি বেঁচে আছো এটা গুরুত্বপূর্ণ, তোমার অবদান আছে এটা গুরুত্বপূর্ণ, ছোট বড় দেখতে হবে না। এইটাই কবি বুঝাতে চেয়েছে এই পাওয়ারফুল প্লে গোজ অন এটি দ্বারা। What does the speaker mean by you may contribute a verse? তুমি এইটা দ্বারা কবি কি বুঝিয়েছে?
This phrase implies that every person has the potential to contribute something meaningful to life. এই শব্দ বন্ধটি বোঝায় যে প্রত্যেক ব্যক্তির মধ্যে জীবনে কিছু অর্থপূর্ণ যোগ করার সম্ভাবনা আছে। তুমি খুবই ক্ষুদ্র মানুষ, তোমার কোনো অবদান আছে? হ্যাঁ আছে। মনে করো তোমার লাইফের কোনো অ্যাচিভমেন্ট নেই, কিন্তু তাও এই পৃথিবীতে তোমার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং তাছাড়াও বলছে a verse represents an individual's unique contribution, whether through actions, creativity or influence, which adds to the broader narrative of existence. একটি পদ একটি ব্যক্তির অনন্য অবদানকে প্রতিনিধিত্ব করে, যে অবদানটি কর্মকাণ্ড, সৃজনশীলতা বা প্রভাবের মাধ্যমে হতে পারে, যা অস্তিত্বের বৃহত্তর কাহিনীতে পদ যোগ করে। তাহলে আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি আমাদের ইউনিট 1 এর লেসন 3 ওমি ও লাইফের কবিতার শব্দের অর্থ। কবিতা একেবারে আমরা সামগ্রিকভাবে বুঝেছি, সেখান থেকে আমরা সামারি দেখলাম এবং তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য।